তো আজকে যেটা আমরা করব প্রিজমের দ্বিতীয় প্রতিসারক তল থেকে প্রিজমের দ্বিতীয় প্রতিসারক তল থেকে নির্গত রশ্মি না পাওয়ার শর্ত। তো প্রিজমের আমরা আগের দিন দেখেছিলাম যে একটা ডাইরেকশন থেকে যদি ইনসিডেন্ট রে পড়ে প্রিজমের ভেতরে রিফ্র্যাক্ট করে, আর সেকেন্ড প্রতিসারক তল থেকে অর্থাৎ সেকেন্ড রিফ্র্যাক্টিং সারফেস থেকে সেটা আমরা ইমার্জেন্ট রে হিসেবে পাই। কিন্তু এমন কি ঘটনা ঘটানো যেতে পারে যার জন্য আমরা এদিক থেকে লাইট ইনসার্ট করব বটে, এদিক থেকে লাইট ইনসিডেন্ট করব বটে, যেটা প্রিজমের মধ্যে ঢুকবে কিন্তু প্রিজমের দ্বিতীয় প্রতিসারক তল থেকে নির্গত হবে না। দ্যাট মিনস যারা ইংলিশ ভার্সনে আছিস তারা এখানে হেডিং দিতে পারিস দ্য কন্ডিশন ফর নো ইমার্জেন্ট রে ফ্রম এনি রিফ্র্যাক্টিং প্রিজম। সো হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর নো ইমার্জেন্ট রে ফ্রম দ্য সেকেন্ড সারফেস অফ এ প্রিজম, সেটাই আজকে আমরা করব। কেমন? তার আগে একটু ছোট্ট একটা জিনিস মনে করিয়ে দিই, সেটা হচ্ছে মনে পড়ে ছোটবেলায় আমরা পড়ে এসেছিলাম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যাকে বাংলায় কি বলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ব্যাপারটা কি ছিল দেখ, যে ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে কোনো রশ্মি প্রতিসৃত হয়, এটা যদি অভিলম্ব হয় তাহলে কি হয়, ঘন মাধ্যমে যে নির্দিষ্ট আপতন কোণের জন্য লঘু মাধ্যমে প্রতিসৃত রশ্মিটি ওই দুই মাধ্যমের বিভেদ তল বরাবর ঘেঁষে বেরিয়ে যায়। অর্থাৎ এই যে প্রতিসৃত রশ্মিটা অভিলম্বের সাথে কত কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি, π/2। সেটাই না ছিল এই যে নির্দিষ্ট কোণে ঘন মাধ্যমে যে নির্দিষ্ট কোণে আপতনের জন্য লঘু মাধ্যমে এই কোণটা 90 ডিগ্রি হয়, তাকেই কি বলে সংকট কোণ। ওই দুই মাধ্যমের সংকট কোণ বলা হয়। এবার আমরা যদি কোনো লাইট রেকে সংকট কোণের থেকেও বেশি কোণে আপতন করতাম তাহলে কি হতো, সংকট কোণের থেকেও যদি বেশি কোণে আপতন করতাম তাহলে ওই রেটা ঘুরে আবার আগের মিডিয়ামে ফিরে চলে আসতো। আর এই ব্যাপারটাকে আমরা বলতাম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে আভ্যন্তরীণ একটাই মাধ্যমের মধ্যে আছে তাই আভ্যন্তরীণ পূর্ণ, কারণ টোটাল রেটাই রিফ্লেক্ট করে আগের মাধ্যমে চলে আসছে, তার জন্য আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটা একটু মনে করে নিলাম কারণ এখানে আমার এটা কাজে লাগবে বোঝাতে। তাহলে বলতো প্রিজমের মধ্যে এমন কি ব্যবস্থা করা যেতে পারে যার জন্য এই দিক থেকে লাইট ঢুকবে তো ভালো কথা, কিন্তু সেকেন্ড রিফ্র্যাক্টিং সারফেস থেকে কোনো লাইট রে বেরোবেই না। তো এটা আমরা এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দিয়েই একমাত্র সম্ভব হবে। দেখ সেটা কি করে আমরা এই প্রসিডিউরটা করব। তো প্রথমে আমি প্রিজমটা আঁকি। ধরি প্রিজমের প্রথম প্রতিসারক তলে কোন একটি আলোক রশ্মি এসে আপতিত হলো। প্রিজমের প্রতিসারক কোণ হচ্ছে ক্যাপিটাল এ, এটা হচ্ছে আপতিত রশ্মি, ইনসিডেন্ট রে, আর এটা হচ্ছে আপতন কোণ I1 ছিল। তো দেখ ছবির থেকেই দেখা যায় আমরা যদি I1 এর মান ক্রমশ হ্রাস করতে থাকি অর্থাৎ কমাতে থাকি, ইফ উই ডিক্রিজ দ্য ভ্যালু অফ I1, তাহলে দেখ লাইট এটা ভেতরে রিফ্র্যাক্ট করে এইভাবে গিয়ে পড়ছিল। তো আগের দিন দেখিয়েছি এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত ছিল, এই অ্যাঙ্গেলটাকেই আমরা কি লিখেছিলাম R2। তাহলে এই যে R2 এর ভ্যালুটা দেখ I1 এর ভ্যালু যত কমাতে থাকবো R2 এর ভ্যালু কিন্তু তত বাড়তে থাকবে। একটু ভালো মতো ভেবে দেখ জিনিসটা। দেখ এই যে এটা হচ্ছে অভিলম্ব থেকে I1 টা যদি আরো কম অ্যাঙ্গেলে ফেলতাম তাহলে ওইদিকে ডেভিয়েশনটা আরো বেশি হতো, তাহলে R2 এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকতো। এরকম ভাবে বাড়তে বাড়তে যদি R2 এর ভ্যালুটা আমরা এই কাঁচ মাধ্যম, এই প্রিজমটা কি দিয়ে তৈরি, কাঁচ দিয়ে তৈরি, আর বাইরে কি আছে বায়ু, তো এই কাঁচ ও বায়ু মাধ্যমের সংকট কোণের সমান করে দিতে পারি, তাহলে কি হবে, রশ্মিটি তখন এই দুই মাধ্যমের বিভেদ তল বরাবর ঘেঁষে বেরিয়ে যাবে। তো রশ্মিটি তখন এই যে দুই মাধ্যম তার যে বিভেদ তল অর্থাৎ এটি এই দিক দিয়ে ঘেঁষে বেরিয়ে যাবে।
তো আমি প্রথমে এই লিমিটিং কন্ডিশনটা বার করব। যে কোন ভাবে এই বিভেদতল বরাবর ঘেঁষে বেরিয়ে যাবে। লাস্টে বলে দিব যে এর থেকে বেশি অ্যাঙ্গেলে, এর থেকে কম অ্যাঙ্গেলে যদি ইনসিডেন্ট রে হয় তাহলে কি হবে বলতো, এই যে R2টাকে যদি সামহাও গ্রেটার দেন থিটা সি করে দেওয়া যায়, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি করে দেওয়া যায়, তাহলেই আমি অন্য ছবিতে দেখাচ্ছি এখানটাতে, যে তখনই কি হবে, এই লাইট রেটা এসে ইনসিডেন্ট হবে, এইভাবে ভেতরে রিফ্র্যাক্ট করবে, কিন্তু যেহেতু এই যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা সেটা এই দুই মাধ্যমের সম্পর্কের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে লাইট রেটা কি হবে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে, এবং আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে প্রিজমের ভেতরেই থেকে যাবে, আলটিমেটলি প্রিজমের বাইরেই বেরোবে না। আর এটাই আমি এখানে আজকে পড়ছি ঋণগত রশ্মি না পাওয়ার শর্ত, যে অর্থাৎ কোন শর্ততে এখান থেকে কোনো রশ্মি আর বেরোবেই না। আচ্ছা, তো দেখ আমাকে তো সিম্বলিক্যালি ধরে নিতে হবে যে মানে কত অ্যাঙ্গেলের জন্য কি করব না করব। তো লেখ, মানে এভাবে লিখবি, দেখা গেছে যে প্রিজমের প্রতিসারক কোণ এর মান ধ্রুবক রেখে আপতন কোণ I1 হ্রাস করলে, মানে কমালে, হ্রাস করলে, এই যে I1 এর মান হ্রাস করলে দ্বিতীয় প্রতিসারক তলের আপতন কোণ, মানে কি R2 হ্রাস করলে R2 এর মান বৃদ্ধি পায়। R2 এর মান বৃদ্ধি পায় কেমন? তো ধরি আপতন কোণ I1 এর জন্য R2 ইকুয়াল টু থিটা সি হয়, যেখানে থিটা সিটা কি, ওই দুই মাধ্যমের সংকট কোণ। এটাই তো। আচ্ছা, তাহলে আমরা জানি, দেখ আগে পড়ে এসেছি, A ইকুয়াল টু কি হয়, R1 প্লাস R2। ইন দিস কেস নাও A ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2 এর ভ্যালু কত, থিটা সি লেখা যায়। তাহলে এখান থেকে R1 এর ভ্যালুটা কত বলতো, তো R1 ইকুয়াল টু A মাইনাস থিটা সি। এই ভ্যালুটা আমি রাখলাম কাজে, এটা আমার পরে কাজে লাগবে, এটা আমি বের করে রাখলাম। এবার প্রিজমের প্রথম প্রতিসারক তলে স্নেলের সূত্র অ্যাপ্লাই কর। তাহলে দেখ তো, এখন স্নেলের সূত্র অনুযায়ী sin I1 বাই স্নেলের সূত্র অনুযায়ী sin I1 বাই sin R1 ইকুয়াল টু কি, A মিউ G। কারণ লাইট এটা এই যে এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে ঢুকছে, আবার এদিকে এয়ার মিডিয়ামে বেরাবে, তাহলে এটাই ইন জেনারেলি আমরা মিউ লিখতে পারি। আচ্ছা, এখান থেকে বলতো তাহলে sin I1 ইকুয়াল টু কত হচ্ছে, মিউ ইনটু sin R1। আগেরটাকে ইকুয়েশন 1 দিয়ে রাখলাম, তাহলে sin I1 ইকুয়াল টু দেখতে এখান থেকে মিউ sin R1 এর ভ্যালু কত, আচ্ছা R1 এর ভ্যালু কত, A মাইনাস থিটা সি। তাহলে sin অফ লেখা যায় sin অফ A মাইনাস থিটা সি। এবার বলতো এটাকে sin অফ A মাইনাস B এর ফর্মুলায় ভাঙা, মানে sin A cos B মাইনাস cos A sin B।
তাহলে দেখ তো এখান থেকে কি আসে, implies that mu equal to mu into sin of sin A cos theta c minus cos A sin theta c। এত অবধি বোঝা গেল তো? এটা হচ্ছে sin i1 এর ভ্যালু, এটা হচ্ছে sin i1 এর ভ্যালু। এইবার দেখ এই যে দ্বিতীয় সারফেসে, এই যে দ্বিতীয় তলটার মধ্যে লাইট রে ইনসিডেন্ট হচ্ছে, তাহলে এইখানটাতে যদি স্নেলস ল অ্যাপ্লাই করিস r2 = θc এই জায়গাটাতে, তাহলে বলতো এইখানে অ্যাঙ্গেলটা কত তৈরি হচ্ছে, যে অ্যাঙ্গেলে রিফ্র্যাক্ট করছে সেটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে বলতো এখানে যদি স্নেলস ল অ্যাপ্লাই করিস তাহলে কি আসবে, sin r2 বাই sin, মনে করে দেখ এই অ্যাঙ্গেলটাই i2 ছিল, তাহলে sin i2 = g mu a, গ্লাসের থেকে এয়ার মিডিয়ামে আসছে তো এটাকে লেখা যায় 1/μ। তাহলে দেখ sin r2 মানে r2 = নাও কত, θc, r2 এর ভ্যালুটা তো θc এর সাথে ইকুয়াল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে, তাহলে sin of θc বাই sin i2 এর ভ্যালু কত রে, 90 ডিগ্রি = 1/μ না। তাহলে দেখ তো এখান থেকে কত আসে, তাহলে এর ভ্যালুটা তো 1 চলে আসলো, sin 91, তার মানে লেখা যায় sin θc = 1/μ। হ্যাঁ, তাহলে দেখ sin θc এর ভ্যালুটা কিন্তু চলে আসলো 1/μ। তাহলে বলতো therefore cos θc এর ভ্যালু কত হবে, cos θc sin θ এর ভ্যালু যদি 1/μ হয় তাহলে cos θ এর ভ্যালু কত, √1 - sin square θ, so √1 minus sin square θc মানে 1/μ²। তাহলে দেখ এখান থেকে মিউ এর স্কয়ার মানে স্কয়ার টার্মটা রুটের বাইরে আসলে মিউ হয়ে যাবে, আর উপরে থাকবে μ² - 1, এটাই হচ্ছে cos θc এর ভ্যালু। এবার এই যে sin θc এর ভ্যালুটা, এই যে sin θc এর ভ্যালুটা আর এই যে cos θc এর ভ্যালুটা এবার এখানে বসিয়ে দে, এখানটাতে পুট করে দে, তাহলে দেখ তো কি আসবে এখান থেকে। তাহলে sin i1 = mu sin A into cos θc এর ভ্যালু কত না, √μ² - 1/μ মাইনাস cos A, আর sin θc এর ভ্যালু কত 1/μ। এই যে পাশে বার করে রেখেছি আমি। এবারে মিউটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দে, দেখ মিউ এর সাথে মিউ ক্যান্সেল করে যায়, আবার এই মিউ এর সাথে এই মিউটাও ক্যান্সেল করে যায়, তাই না? তাহলে দেখ তো sin i1 এর ভ্যালু কত আছে, তাহলে implies that sin i1 = আচ্ছা আগে এই টার্মটা লিখি, √μ² - 1 into sin A মাইনাস এই মিউ ক্যান্সেল করে যাবে cos A। তাহলে এটা পেলাম হচ্ছে আমি sin i1 এর ভ্যালু। তো আমার টার্গেটটা কি ছিল, আমার টার্গেট ছিল এই i1 এর ভ্যালুটা বার করা, কারণ আমি আগের দিনও বলেছিলাম আমাদের কন্ট্রোলে আছে কোনটা, এই বাইরে কোন অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করব সেটা কিন্তু আমাদের কন্ট্রোলে আছে, ভেতরে কোন অ্যাঙ্গেলে কি হচ্ছে সেটা কিন্তু আমাদের কন্ট্রোলে নেই। তো আমি ক্যালকুলেশন করে বার করতে পারবো যে θc এর ভ্যালুটা কত আসতে পারে, তার রেসপেক্টে দ্বিতীয় সারফেস থেকে কোনো রকম রে বেরাবে না। তো এখন দেখ এই যে i1 এর ভ্যালুটা, এটাই আমি লিমিটিং অ্যাঙ্গেল ধরে নিয়েছি, যে ধরেছি যে আপতন কোণ i1 এর জন্যই r2 = θc হয়। এবার যদি i1 টা এর থেকেও কমে যায়, i1 এর মান যদি এর থেকেও কমে যায়, তাহলে কি বলতে পারবো যে তাহলে আর কোনো রশ্মি বেরাবে না। তাহলে এখান থেকে i1 এর ভ্যালুটা ফাইন্ড আউট কর। তাহলে দেখ এখান থেকে এই জায়গাটা নিয়ে আসলাম, তাহলে দেখ ইমপ্লাইজ দ্যাট এখান থেকে i1 এর ভ্যালু কত আসে না, i1 = আসে দেখ sin ইনভার্স, সাইনটা ওইদিকে চলে গেলে কি হবে, sin θ = দিস, তাহলে θ = কি হবে sin ইনভার্স, তাহলে sin ইনভার্স √μ² - 1 into sin A minus cos A
বক্স দিস আপ, এটাকে বক্স করবি। এটাকে বক্স করবি, তাহলে এটাই হচ্ছে আমি বলতে পারি যে এটা হচ্ছে লাস্ট লিমিটিং ভ্যালু। তো নিচে দিবি এটিই হলো আপতন কোণের সীমাস্থ মান, মানে লাস্ট লিমিটিং ভ্যালু, সীমাস্থ মান দাঁড়ি। তাহলে কি লিখতে পারবো, এই কোণে ঢুকলে বলতো লাইট রেটা বেরাবে কি বেরাবে না? বেরাবে। কিভাবে বেরাবে? এই দুটোর ইন্টারফেস দিয়ে বেরাবে, মানে এই দুটার সংস্পর্শ তল দিয়ে জাস্ট ঘেঁষে বেরাবে। কিন্তু এর থেকে যদি কম অ্যাঙ্গেলে একে ইনসিডেন্ট করা হয় তাহলে কিন্তু কোনো রে বেরাবে না। অর্থাৎ এটি হলো আপতন কোণের লাস্ট সীমাস্থ মান। দাঁড়িয়ে লিখবি এর থেকে কম কোণে, এর থেকে কম কোণে রশ্মি আপতিত হলে দ্বিতীয় প্রতিসারক তল থেকে কোনো রশ্মি নির্গত হবে না। দ্বিতীয় প্রতিসারক তল থেকে কোনো রশ্মি নির্গত হবে না। তো এটাই ছিল ট্রিটমেন্টটা। প্রথমে প্রিজমের লাস্ট লিমিটিং ভ্যালুটা বার করলাম, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের। তো তারপরে বলে দিলাম যে এটাই হচ্ছে লিমিটিং ভ্যালু। এর থেকে কম কোণে যদি আপতন হয় তাহলে কি হবে? এর থেকে কম কোণে আপতন হলে কি হবে? এটা তখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়া শুরু করবে, আর রশ্মিটা তখন প্রিজমের ভেতরেই থেকে যাবে, আলটিমেটলি আর প্রিজমের বাইরেই বেরোবে না। তো এতদিন পর্যন্তই হচ্ছে এই ট্রিটমেন্টটা। আমাকে কাট করে। তো এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে প্রতিসারক কোণের সীমামান নির্ণয়। আগের যে ট্রিটমেন্টটা আমরা করলাম সেটা ছিল আপতন কোণের সীমামান নির্ণয়। দেখ আমরা আপতন কোণটাকে একটা লিমিটিং অ্যাঙ্গেলে নিয়ে এসেছিলাম, যার রেসপেক্টে ভেতরের আপতন কোণটা মানে R2টা দ্বিতীয় সারফেসের যেটা আপতন কোণ ছিল সেটা থিটা সি হয়েছিল, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হয়েছিল, আর তার রেসপেক্টে ক্যালকুলেট করা ছিল। তো সেটা ছিল আপতন কোণের সীমামান নির্ণয়। আবার এটা আমাদের পড়া হয়ে গেল। এবার আমরা করবো হচ্ছে প্রতিসারক কোণের সীমামান নির্ণয়। তো দেখি, তো ধরি এটা হচ্ছে প্রিজমটা, প্রিজমের এই অ্যাঙ্গেলটাকে কি বলে না, অ্যাঙ্গেল অফ প্রিজম বা প্রতিসারক কোণ, প্রিজমের প্রতিসারক কোণ। তো দেখা গেছে এই প্রিজমের প্রতিসারক কোণের উপরেও এই যে লাইট রেটা আদৌ বাইরে বেরোবে কি বেরোবে না এই ব্যাপারটা ডিপেন্ড করে। তার জন্য আমি মনে করে দেখ এর আগের ক্লাসেই বলেছি যে সমস্ত প্রিজম দিয়ে কিন্তু কি বলে প্র্যাকটিক্যাল করা যায় না, একমাত্র থিন প্রিজমই ভালো মতো কাজ করে। সমস্ত রকমের প্রিজম দিয়ে কিন্তু কাজ করানো যায় না। এটা যখন লাস্টে পৌঁছাবো এই ট্রিটমেন্টটার তখন ভালো মতো বুঝতে পারবি যে কেন যায় না। আচ্ছা দেখ, এই প্রতিসারক কোণের মান যদি বাড়ে তার মানে প্রিজমটা যদি আস্তে আস্তে মোটা হয়, মানে থিক প্রিজম হয়, তখনও দেখা গেছে এই যে ভেতরের যে রশ্মিটা, ভেতরে যে প্রতিসৃত রশ্মিটা থাকে, এই যে R2 ভ্যালুটা থাকে, এই R2 ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকে। এবং আমি ধরলাম প্রতিসারক কোণ এর জন্য আমাকে তো সিম্বলিক্যালি একটা ধরে নিতে হবে, বাড়াতে বাড়াতে ধর এ করলাম, এর জন্য R2 ভ্যালুটা এখন থিটা সির সাথে ইকুয়াল হয়ে গেল, মানে এই দুই মাধ্যমের সংকট কোণের সাথে কি সমান হয়ে গেল। তাহলে যদি সংকট কোণের সাথে সমান হয় তখন রশ্মিটা কি হবে, এই দুই মাধ্যমের বিভেদ তল বরাবর ঘেঁষে বেরোবে। এবার আবার আমি এখানে সেই লিমিটিং অ্যাঙ্গেলটা বার করবো, আর বার করে দেওয়ার পরে বলবো যে এর থেকে যদি আবার বেশি করা হয় মানে প্রতিসারক কোণটাকে, তাহলে দ্বিতীয় প্রতিসারক তল থেকে কোনো নির্গত রশ্মি মানে কোনো রশ্মি নির্গত হবে না। তো দেখ ধরি আপতন কোণ, ধরি না, দেখা গেছে যে আপতন কোণ I1 এর মান
স্থির রেখে প্রতিসারক কোণ এর মান বৃদ্ধি করলে R2 মান বৃদ্ধি পায়। এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, আমার কিছু করার নেই বাবা। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে এর মান যদি বাড়াই তাহলে R2 এর মানও বাড়বে। তো ধরি এ প্রতিসারক কোণের জন্য R2 ইকুয়াল টু থিটা সি হয়। এখানে আবার লিখে দিবি তোরা, যেখানে থিটা সি ইকুয়াল টু দুই মাধ্যমে সংকট কোণ। তাহলে ইফ ইউ ইনক্রিজ দ্য ভ্যালু অফ এ, R2 ইনক্রিজেস অ্যান্ড সাচ দ্যাট, এইভাবে যদি বাড়াতে থাকি R2 বিকামস থিটা সি। আচ্ছা, তাহলে এবার সেম ভাবে আবার স্নেলের সূত্র অ্যাপ্লাই করতো প্রথম প্রতিসারক তলে। তাহলে লে, সুতরাং প্রথম প্রতিসারক তলে স্নেলের সূত্র অনুযায়ী applying Snell's law on the first refracting surface of the prism, স্নেলের সূত্র অনুযায়ী কি হবে? sin I1 by sin R1 equal to কি? a mu g, যেটাকে ইঞ্জিনিয়ারিং মিউ লেখা যায়। আচ্ছা, এবার বলতো, আমরা জানি a equal to কি? R1 plus R2। তাহলে এখান থেকে বলতো a equal to কি লেখা যায়? R1 plus R2 এর জায়গায় কি লিখতে পারবো? থিটা সি। সাপোজ দিস ইজ ইকুয়েশন 1। এবার দেখ, আমি এখান থেকে একবার R1 এর ভ্যালু বার করব, আরেকবার থিটা সি এর ভ্যালু বার করব, তারপরে এখানটাতে বসায় দিব। বসানোর পর এই এর ভ্যালুটা বার করে আনবো, সেটাই হবে এটা লিমিটিং অ্যাঙ্গেলটা। তাহলে বলতো এখান থেকে বলতো সাইন R1 এর ভ্যালু কত হবে? তাহলে সাইন R1 সাইন R1 টাকে এখানে দিয়ে দে, তাহলে মিউটা নিচে নেমে আসবে, মানে কি হবে? সাইন I1 বাই মিউ। তাহলে এখান থেকে বলতো R1 ইকুয়াল টু কত হবে? তাহলে R1 ইকুয়াল টু হবে সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ। এটা আমি এই যে R1 এর ভ্যালুটা পেলাম। ঠিক, আবার আমরা জানি সাইন থিটা সি ইকুয়াল টু কি হয় না 1 বাই মিউ। এটা আগের ট্রিটমেন্টেই দেখালাম, সাইন থিটা সি ইকুয়াল টু 1 বাই মিউ হয়। তাহলে এখান থেকে থিটা সি ভ্যালুটা কত হবে? সাইন ইনভার্স 1 বাই মিউ। এই যে থিটা সি ভ্যালুটা দেখ বের করে আনলাম। এবার এই যে R1 এর ভ্যালুটা আর এই যে থিটা সি ভ্যালুটা তুই ইকুয়েশন 1 এ পুট করে দে, তাহলে এর ভ্যালুটা বের হয়ে আসবে। তাহলে লে, সুতরাং 1 নং থেকে পাই, আমি এই পাইটা এইভাবে লিখলাম, তোরা আবার ওইভাবে পাই লিখিস না। তাহলে a ইকুয়াল টু R1 মানে কত? সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ প্লাস থিটা সি ভ্যালু কত? সাইন ইনভার্স 1 বাই মিউ। তাহলে এটাই হচ্ছে আমার a, মানে প্রতিসারক কোণ a এর সীমা মান। তাহলে এটাকে বক্স করলাম, এটাই হচ্ছে, নিচে লিখবি, এটিই হলো প্রতিসারক কোণের সীমাস্থ মান।
তাহলে এই প্রতিসারক কোণের সীমাস্থ মানে লাইট রেটা কি বেরাবে কি বেরাবে না? বেরাবে। কিভাবে বেরাবে? দুই মাধ্যমে বিভেদ তল বরাবর ঘেঁষে বেরাবে। কিন্তু এর ভ্যালুটা যদি এর থেকেও বাড়িয়ে দিই তখনই লাইট রেটা কি হবে? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে এবং সম্পূর্ণটাই প্রিজমের ভেতরে থেকে যাবে, বাইরে আর কোনো রকম রশ্মি বেরোবেই না। তো এখানটাতে খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্পেশাল কেসটা। এটার যে স্পেশাল কেসটা আছে এটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা এটা করবো। এই জায়গাটা আমি একটু মুছলাম। তো দেখ তো এখানটাতে স্পেশাল কেস নাম্বার 1, দেখ যদি I1 ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তাহলে বলতো এর ভ্যালুটা কত হবে? I1 যদি 0 ডিগ্রি হয়, I1 যদি 0 হয় তাহলে sin 0 1 হবে। এখানে তো নেই, তাহলে দেখ sin ইনভার্স 1/μ প্লাস sin ইনভার্স 1/μ মানে কি লেখা যাবে? 2 sin ইনভার্স 1/μ। এবার এই যে 2 sin ইনভার্স 1/μ, আবার আমরা জানি sin ইনভার্স 1/μ মানে কি? থিটা c। তাহলে লেখা যায় যে implies that a equal to হচ্ছে 2 থিটা c। তাহলে সুতরাং লেখা যায় যে a গ্রেটার দেন 2 থিটা c হলে জিরো ডিগ্রি আপতন কোণের জন্য দেখ আপতন কোণটা কত? I1 টা 0, তা 0 ডিগ্রি মানে 0 একদম নরমালটা দিয়ে ফেলছিস তুই, মানে অবিলম্ব বরাবর ঘেঁষে আলোক রশ্মিটাকে ফেলছিস। তো 0 ডিগ্রি আপতন কোণের জন্য কি লাইট রেটা বেরাবে? যদি a গ্রেটার দেন থিটা c হয়, 2 থিটা c হয়, বেরাবে না। তার মানে a গ্রেটার দেন 2 থিটা c হলে 0 ডিগ্রি আপতন কোণের জন্য দ্বিতীয় প্রতিসারক তল থেকে কোনো রশ্মি নির্গত হবে না। এটা গেল কেস নাম্বার 1। মানে আমি এখানটাতে কেস নাম্বার 1 এ দেখালাম যে 0 ডিগ্রি আপতন কোণের জন্যতেও যদি a গ্রেটার দেন 2 থিটা c হয়, মানে এই যে এর ভ্যালুটা, প্রতিসারক কোণের ভ্যালুটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের 2 টাইমস এরও বেশি হয় তাহলে 0 ডিগ্রি আপতন কোণের জন্য কোনো রশ্মি বেরাবে না। আবার কেস নাম্বার 2 তে দেখ, যদি I1 ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? তাহলে a ইকুয়াল টু কত হবে? I1 90 ডিগ্রি, sin 90 0, তার মানে এই টার্মটা 0 হয়ে গেল। শুধু থাকবে কি? sin ইনভার্স 1/μ। তাহলে লিখলাম a ইকুয়াল টু sin ইনভার্স 1/μ, আর sin ইনভার্স 1/μ মানে থিটা c। তাহলে আবার লিখি, সুতরাং a গ্রেটার দেন থিটা c হলেও 90 ডিগ্রি আপতন কোণের জন্য দ্বিতীয় প্রতিসারক তল থেকে কোনো রশ্মি নির্গত হবে না। তাহলে দেখ তো একটা অদ্ভুত জিনিস লক্ষ্য কর। তার মানে দেখ প্রিজমের মেকিংটা কিভাবে ডিপেন্ড করে এর ভ্যালুটার উপরে, মানে প্রতিসারক কোণের ভ্যালুটার উপরেই কিন্তু টোটাল প্রিজমটা আদৌ কাজ করবে কি করবে না, মানে ইট ক্যান বি ইউজড অ্যাজ এ অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট অর নট।
এটাকে আদৌ আমরা ল্যাবরেটরিতে ইউজ করতে পারবো কি পারবো না, সেই সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করে প্রিজমের মেকিংটার উপরে। মেকিং মানে কি? এই অ্যাঙ্গেল অফ প্রিজম মানে প্রতিসারক কোণটার উপরে। দেখ 0 ডিগ্রি আপতন কোণের জন্য কোনো রশ্মি নির্গত হচ্ছে না, আবার 90 ডিগ্রি আপতন কোণের জন্য কোনো রশ্মি নির্গত হচ্ছে না। এবার দেখ আমি রশ্মিটাকে তো খুব ম্যাক্সিমাম 0 ডিগ্রিতে, মানে এটা যদি অভিলম্ব হয় খুব ম্যাক্সিমামের গা ঘেঁষে ফেলতে পারি 0 ডিগ্রি, আর খুব ম্যাক্সিমাম 90 ডিগ্রি মানে এই দিক দিয়ে ফেলতে পারি। আমি তো প্রিজমের ভেতরে ঢুকে ফেলতে পারবো না। তো 0 থেকে 90 পর্যন্ত কোনো অ্যাঙ্গেলের জন্যই দেখ দ্বিতীয় প্রতিসারক তল থেকে কোনো মানে রশ্মি নির্গত হচ্ছে না। কখন? যখন এর ভ্যালুটা এই যে থিটা সি এর 2 টাইমস এর থেকেও ডবল। তাহলে এখান থেকে কনক্লুশনে আসা যায় যে সুতরাং প্রিজমের কোন প্রিজমের প্রতিসারক কোণ A গ্রেটার দ্যান 2 থিটা সি হলে কোন আপতন কোণের জন্যই দ্বিতীয় তল থেকে রশ্মি নির্গত হবে না। মানে কি? মানে প্রিজমটা এতটাই মোটা বানানো হয়েছে, এই অ্যাঙ্গেল অফ প্রিজমটা এতটাই মোটা, এই এটা এতটাই বড় যে যেটা গ্রেটার দেন 2 থিটা সি। তাহলে কি হবে? তুই এদিক থেকে যতই লাইট ফেল, তুই এদিক থেকে যতই লাইট মার, ওই দিক থেকে কোনো রেই বেরোবে না। সে তুই যেই অ্যাঙ্গেলেই মার কোনো রেই বেরোবে না। তার মানে এই প্রিজমটা জাস্ট একটা ইউজলেস প্রিজম। এটা দিয়ে কিন্তু আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে আমরা ইউজও করতে পারবো না, আর ল্যাবরেটরিতে এটাকে ইউজও করা হয় না। তার মানে এই এন্টায়ার ব্যাপারটা ডিপেন্ড করছে প্রিজমটার মেকিংটা কিভাবে হবে সেটার উপরে। আর যে মেকিং মানেই কি? প্রতিসারক কোণ। তো এতদূর পর্যন্ত আজকে পড়াবো, এখানে আজকে ক্লাসটা শেষ। আর হ্যাঁ, একটা ছোট জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে পূর্ণ প্রতিফলনকারী প্রিজম। এটা একটুখানি বই থেকে তোরা পড়ে নি, আমি দেখিয়ে দিচ্ছি অল্প একটু। হেডিংটা দেখেন, এটা রিড ফ্রম বুক। রিড ফ্রম বুক। পূর্ণ প্রতিফলনকারী প্রিজম, এটাকে বলা হয় টোটালি রিফ্লেক্টিং প্রিজম। দেখবি 3টা কেস আছে বইয়ে। একটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের জন্য, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে দেখবি এভাবে এসে পড়ে লাইট রেটা, আর এইভাবে প্রতিফলিত হয়ে যায়, আর আরেকটা লাইট রে সোজা চলে যায়। এটা এই একভাবে এইভাবে প্রিজমকে বানানো যায়। তার জন্য যে লাইট রেটা এসে পড়ছে ওই লাইট রেটা আবার এদিক দিয়ে বেরিয়েও যাচ্ছে। এটা হচ্ছে কেস নাম্বার 1 এ আছে যে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের মতো করে যদি প্রিজমটাকে বানানো হয় তাহলে কি হবে। নাম্বার 2 তে আছে দেখবি এরকম ভাবে একটা প্রিজম আছে, ধর এখানে একটা অবজেক্ট আছে, সেখান থেকে লাইট রে আসবে, প্রিজমটা এভাবে আছে, এখান থেকে লাইট রেটা গিয়ে পড়বে, আর তার রেসপেক্টে এই দিকে হচ্ছে তোর উল্টানো একটা প্রতিবিম্ব পাওয়া যাবে। তো এটা আরেকটা হচ্ছে পূর্ণ প্রতিফলনকারী প্রিজম। আর আরেকটা হয় কোনো রকম ডেভিয়েশন, এটা হচ্ছে ভার্টিক্যালি উল্টে যায় প্রতিবিম্বটা। আর আরেকটা হচ্ছে কোনো রকম ভাবে উল্টায় না, সেটা হচ্ছে এরকম ভাবে প্রিজমটা আছে, এখানে যদি একটা বস্তু থাকে, সেই বস্তু থেকে লাইট রে আসবে, রিফ্লেক্ট হয়ে এখানে যাবে, লাইট রে আসবে, রিফ্লেক্ট হয়ে এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, তার রেসপেক্টে এইভাবে এইখানটাতে প্রতিফলন হয়ে এইখানটাতে কি এর প্রতিবিম্ব গঠিত হবে। তো এইভাবে 3টে কেস আছে, সেটা কিন্তু একটু বই থেকে তোরা পড়ে নিস। হ্যাঁ, ছোট ছোট একদম সোজা, এটা বোঝালাম না, একদম সোজা যেহেতু। তো এতটুকুই আজকের ক্লাসটা শেষ।